মীর হুসেন তাঁর কামানবাহী জাহাজগুলি নিয়ে চলে যাবার পর পর্তুগিজরা সত্য সত্যই প্রাচ্য অঞ্চলের সমুদ্রগুলোর একচ্ছত্র অধীশ্বর হয়ে দাঁড়াল। সেখানে প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবার মতো কোনো শক্তিই রইল না। কিন্তু কালিকট রাজ্য জয় করা তাদের পক্ষে সম্ভব হয়নি। জামরিনের নৌশক্তিকে কিছুতেই ধ্বংস করতে পারেনি তারা। উভয় পক্ষে বহু যুদ্ধবিগ্রহ ঘটেছে, কিন্তু কালিকটকে সাহায্য করবার মতো আর কেউ ছিল না। শুধু ছিল তাদের দুর্জয় সংকল্প আর তার হিন্দু মুসলমান প্রজাদের মিলিত প্রতিরোধ। পর্তুগিজদের আক্রমণের তরঙ্গ বারবার তার কূলে এসে ভেঙে পড়েছে, কিন্তু বারবারই তাকে প্রতিহত হয়ে ফিরে যেতে হয়েছে। 1509 থেকে 1599 এই কালিকটে পর্তুগিজরা সর্বপ্রথম ভারতবর্ষের ভূমি স্পর্শ করেছিল। এই কালিকটের সঙ্গে বহুবার শক্তি পরীক্ষা করতে হয়েছে তাদের, কিন্তু কালিকট অধিকার করা কোনো মতেই সম্ভব হয়ে উঠল না। শুধু তাই নয়, কালিকটের কাছ থেকে বাধা পেয়ে মালাবার সমুদ্র উপকূলে কোথাও তারা ঘাঁটি গেড়ে বসতে পারেনি। 1599 খ্রিস্টাব্দে দুপক্ষের মধ্যে সন্ধি হয়ে যায়। কিন্তু তাহলেও যে উদ্দেশ্যে ওরা ভারতবর্ষে এসেছিল তা অপূর্ণ রইল না। আরব সাগর, ভারত মহাসাগর, এমনকি প্রশান্ত মহাসাগর পর্যন্ত তাদের প্রভুত্ব প্রতিষ্ঠিত হল। ফলে মশলার বাণিজ্য সম্পূর্ণভাবে তাদের হাতে এসে গেল। 150 বছর পর্যন্ত মশলার বাণিজ্য তাদের মুঠোর মধ্যেই ছিল। এই 150 বছর ধরে পর্তুগাল সমস্ত ইউরোপময় একচেটিয়াভাবে মশলার ব্যবসা করে চলেছে। পর্তুগিজদের এই সমুদ্র সাম্রাজ্য প্রতিষ্ঠার পেছনে যার অবদান সবচেয়ে বেশি, তার নাম অ্যাফোনসো অ্যালবুকার্ক। অ্যালবুকার্ক 1506 খ্রিস্টাব্দে এখানে আসেন। এই সময় ত্রিস্তান দা কুনহার নেতৃত্বে পর্তুগিজদের একটি বাহিনী লোহিত সাগরের বণিকদের বিরুদ্ধে একটি অভিযান চালায়। অ্যালবুকার্ক এই বাহিনীর সঙ্গে ছিলেন। ডন ফ্রান্সিসকো দা আলমেইডার পরে তিনি পর্তুগিজদের অধিকারভুক্ত অঞ্চলের শাসনকর্তা নিযুক্ত হন। অ্যালবুকার্কের প্রথম লক্ষ্য হল একটি দুর্ভেদ্য ঘাঁটি প্রতিষ্ঠা করা। সেখান থেকে তিনি সমস্ত সমুদ্রগুলোর উপর অপ্রতিহত প্রভুত্ব বিস্তার করতে পারবেন। সে সময় পর্তুগিজদের একমাত্র দুর্গ ছিল কোচিন, তাও কোচিনের উপকূলে নয়। এই দুর্গ ছিল ছোট একটি দ্বীপের মধ্যে। সেই দ্বীপের আয়তন আধা বর্গমাইলের মতো। অ্যালবুকার্ক বললেন, না, এ দুর্গ দিয়ে চলবে না। তাঁর দৃষ্টি ছিল কালিকটের দিকে। পর্তুগিজদের জলদস্যুতা সত্ত্বেও কালিকট তখনও মশলা বাণিজ্যের বড় বন্দর। এই দেশে ঘাঁটি করে বসতে পারলে পর্তুগিজদের সব দিক দিয়ে সুবিধা। ওদিকে পর্তুগাল রাজ ডোম ম্যানুয়েল গড় যাচ্ছেন, তোমরা করছো কি? সামান্য একটা কালো মানুষের দেশ, তার কাছে বারবার ঠক্কর খেয়ে ফিরে আসতে হচ্ছে, কি লজ্জার কথা। তার সবচেয়ে বড় সামরিক অফিসার যিনি, সেই গ্র্যান্ড মার্শাল অফ পর্তুগালকে তিনি দ্রুত পাঠিয়ে দিলেন ভারতবর্ষে। তার সঙ্গে নির্দেশ এলো, যেমন করে পারো জামরিনের শক্তি চূর্ণ করে কালিকট অধিকার করে নাও। সবাই বলল, ঠিক কথা, কালিকট অধিকার করতেই হবে। পর্তুগালের মান মর্যাদাকে কি সমুদ্রের জলে বিসর্জন দিয়ে যাব আমরা? সিদ্ধান্ত হলো, ঝটিকা আক্রমণ করতে হবে, কালিকট যাতে প্রস্তুত হবার সময়টুকু না পায়। পৃথক পৃথকভাবে দুটি বহর সাজানো হলো। একটির নাম ফ্লিট অব পর্তুগাল, স্বয়ং মার্শাল তার পরিচালক। অপরটিকে শাসনকর্তা অ্যালবুকার্ক পরিচালনা করবেন। এই বহরের নাম ফ্লিট অব ইন্ডিয়া।
বহু সৈন্য তাদের সঙ্গে ছিল। কালিকটে নামতে বেশি বেগ পেতে হল না তাদের। এবার আর নৌযুদ্ধ নয়, যুদ্ধ স্থলভূমিতেই হল। কালিকটের যোদ্ধারা অদ্ভুত রণপ্রতিভার পরিচয় দিল সেদিন। পর্তুগিজরা এমন কথা কল্পনাও করতে পারেনি। চূড়ান্ত পরাজয় ঘটল তাদের। বহু পর্তুগিজ সৈন্য মারা পড়ল। স্বয়ং গ্র্যান্ড মার্শাল অব পর্তুগাল আর তাঁর ৭০ জন বিশিষ্ট সহচর এই যুদ্ধে প্রাণ দেন। আর অ্যালবুকার্ক বাঁ হাতে ও ঘাড়ে গুরুতর আঘাত পান। কামানের গোলার ঘায়ে ধরাশায়ী হয়ে পড়লে তাকে অচৈতন্য অবস্থায় জাহাজে তুলে নিয়ে যাওয়া হয়। শেষের এই সংবাদটুকুর মধ্য দিয়েই প্রকাশ যে ইতোমধ্যে কালিকটে কামান এসে গেছে। কালিকটে এই প্রথম স্থলযুদ্ধ। এইভাবেই তার পরিণতি ঘটল। কালিকটের কাছে দুর্ধর্ষ পর্তুগিজদের এই চূড়ান্ত পরাজয় সে যুগের এক বিশেষ স্মরণীয় ঘটনা। পর্তুগিজ বাহিনীকে পরিচালিত করেছিলেন স্বয়ং গ্র্যান্ড মার্শাল। কামান ও অন্যান্য অস্ত্রশস্ত্রের দিক দিয়ে পর্তুগিজরা কালিকটের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল, সে কথা স্বচ্ছন্দেই বলা চলে। কি হিন্দু কি মুসলমান, প্রতিবেশী রাজ্যগুলোর মধ্যে একটিও এই চরম দুর্দিনে কালিকটের পাশে এসে দাঁড়ায়নি। তবু কেমন করে এই আশ্চর্য ঘটনা ঘটল? আক্রমণকারী নৃশংস শত্রুর প্রতি তীব্র ঘৃণা ছাড়া আর কি তাদের সম্বল ছিল? আর সেই দেশপ্রেম এতই গভীর যে তার সামনে হিন্দু আর আরবীয় ভেদবুদ্ধি তুচ্ছ হয়ে মিলিয়ে গেল। দীর্ঘদিন ধরে এই ঐক্যকে তারা দৃঢ়ভাবে বেঁধে রেখেছিল। ধন্য তাদের দেশপ্রেম। প্রাচ্যের বুকে ঔপনিবেশিকবাদের সেই প্রথম পদপাত। কালিকটকে সর্বপ্রথম মোকাবিলা করতে হয়েছে। তার সঙ্গে কালিকটের বীর অধিবাসীরা আপনাদের স্বাধীনতা রক্ষা করবার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে চলেছিল। সেখান থেকেই সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম শুরু। তারপর কত শতাব্দী ধরে দেশে দেশে এই সংগ্রাম চলে আসছে। আজও সেই সংগ্রাম শেষ হয়ে যায়নি। সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের এই শেষ পর্যায়ে দাঁড়িয়ে কালিকটের সেই বীরদের কথা স্মরণ করে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই। কালিকট যখন পর্তুগিজদের সঙ্গে জীবন মরণ সংগ্রামে লিপ্ত, তার প্রতিবেশী রাজ্যগুলো তখন কি করছিল? পর্তুগিজদের সম্পর্কেই বা তাদের কি মনোভাব ছিল? উত্তরে তুঙ্গভদ্রা নদী থেকে দক্ষিণে কুমারিকা অন্তরীপ পর্যন্ত বিস্তারিত বিশাল হিন্দু রাজ্য বিজয়নগর। তারই একপাশে আরব সমুদ্রের উপকূলে ছোট্ট কালিকট রাজ্য। তুঙ্গভদ্রার উত্তরে এককালের বাহমনি রাজ্য ভেঙে বেরার, আহমদনগর, বিদর, বিজাপুর ও গোলকুন্ডা এই 5টি মুসলমান রাজ্য গঠিত হয়। তার উত্তরে 3টি মুসলমান রাজ্য গুজরাট, মালব ও খানদেশ। এর মধ্যে গুজরাট, আহমদনগর, বিজয়নগর ও কালিকট এই কটি রাজ্য আরব সাগরের উপকূলে অবস্থিত। সেই জন্যই পর্তুগিজদের আক্রমণের সঙ্গে এদের সকলের স্বার্থই অল্পাধিক পরিমাণে সংশ্লিষ্ট। বিজয়নগরের উত্তরে এই সব কটা দেশই মুসলমান রাজ্য। সেই জন্যই তার মুসলমান আতঙ্ক এত বেশি যে যা কিছু ইসলাম বিদ্বেষী তাকেই তার বন্ধু বলে মনে হয়। এই সূত্র অন্ধের মতো অনুসরণ করে চললে সময় সময় সখাত সলিলে ডুবে মরতে হয়। এ দৃষ্টান্তের অভাব নেই। পর্তুগিজরা মুসলমান বিদ্বেষী, এ কথা আগেই বলেছি। এ কথাটা কোথাও প্রচারিত হতে বাকি ছিল না। পর্তুগিজরা হজ যাত্রীদের বহু জাহাজ ডুবিয়ে দিয়েছে।
এ কথা সকলেরই জানা ছিল। কাজেই তাদের মুসলমান বিদ্বেষের তীব্রতা সম্পর্কে কোনোই সন্দেহ করা যায় না। তাছাড়া অন্যান্য সম্প্রদায়কে আপাতত নিজের হাতে রাখবার জন্য পর্তুগিজরা তাদের কথা ও কাজের মধ্য দিয়ে এ কথাটা প্রচার করতেও চেষ্টা করত। সেই জন্যই বিজয়নগর পর্তুগিজদের আক্রমণটাকে খুশি মনেই গ্রহণ করেছিল। ভেবেছিল পর্তুগিজরা পক্ষে থাকলে উত্তরের মুসলমান রাজ্যগুলো সম্পর্কে তার ভয় করবার মতো কিছু থাকবে না। পর্তুগিজরা যখন গোয়া দখল করে বসল, বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় সংবাদটাকে সুসংবাদ হিসেবেই গ্রহণ করেছিলেন। মুসলমান বিদ্বেষ ছাড়াও খুশি হবার আরও কারণ ছিল। পর্তুগিজরা গোয়া দখল করবার ফলে বিদেশ থেকে অস্ত্রশস্ত্র ও অশ্বারোহী সৈন্যদের জন্য ঘোড়া আমদানি করার সুযোগ পাওয়া গেল। সেই জন্য রাজা কৃষ্ণদেব রায় যে শুধু মনে মনেই খুশি হলেন তা নয়, পর্তুগিজদের সঙ্গে খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে চললেন। অ্যালবুকার্ক তাঁর রাজ্যের ভাটকল নামক স্থানে একটা বাণিজ্য কুঠি গড়বার জন্য রাজার কাছে অনুমতি চাইলেন। রাজা বিনিময়ে কোনো কিছু পাওয়ার আশা না রেখে জায়গাটা এমনিতেই ছেড়ে দিলেন তাকে। অথচ ঠিক সেই সময় পর্তুগিজদের সঙ্গে হিন্দু রাজ্য কালিকটের কথা মনে করে হিন্দু রাজা কৃষ্ণদেব রায়ের মন একটুও বিচলিত হল না। তুঙ্গভদ্রার উত্তর তীর থেকে শুরু করে গুজরাট পর্যন্ত যে কটা মুসলমান রাজ্য আছে, পর্তুগিজদের আক্রমণের উত্তরে তাদের দিক থেকেও কোনো টুঁটা শব্দ হল না। অথচ পর্তুগিজদের মুসলমান বিদ্বেষের কথা তারা তো ভালো করেই জানত। তাছাড়া গুজরাট বাণিজ্যের দেশ। ক্যাম্বে, সুরাট আর চাওল এই তিনটি বন্দরে বহু বাণিজ্যের জাহাজ। এই বাণিজ্যই গুজরাটের প্রধান নির্ভর। এই বাণিজ্যের চাবিকাঠি যদি পর্তুগিজদের হাতে চলে যায়, এখানকার বণিকেরা কালিকট বন্দর থেকে মশলা এনে তাই নিয়ে দেশে দেশে ব্যবসা করে বেড়াত। তাছাড়া উত্তর ভারতের নানা রকম পণ্য এই বন্দর দিয়ে পাশ্চাত্য দেশগুলোতে রপ্তানি হতো। এই পর্তুগিজ পঙ্গপালের দল মশলার গন্ধে আকৃষ্ট হয়ে এসেছিল। এখানকার মশলা বাণিজ্যের সঙ্গে সঙ্গে আর সব বাণিজ্যের চাবিকাঠি নিজেদের মুষ্টিগত করবার জন্য উদ্গ্রীব হয়ে উঠল তারা। সেই জন্য স্থলভাগে সাম্রাজ্য গড়ে তোলার পরিবর্তে বাণিজ্য পথ সমুদ্রে সাম্রাজ্য প্রতিষ্ঠার দিকেই তারা বেশি মন দিয়েছিল। বাণিজ্য নির্ভর গুজরাটের সুলতান এ বিষয়ে কতটা সচেতন ছিলেন বলা যায় না, কিন্তু তার কার্যকলাপের মধ্যে এই দূরদর্শিতার পরিচয় পাওয়া যায়নি। আমরা আগেই দেখেছি, পর্তুগিজদের বিরুদ্ধে কালিকটকে সাহায্য করবার জন্য মিশরের বহর মীর হুসেনের নেতৃত্বে দিউ দ্বীপে এসে ঘাঁটি গেড়ে বসেছিল। দিউ দ্বীপ গুজরাট রাজ্যের অন্তর্গত। গুজরাটের সুলতান তাঁকে বসবার জায়গা দিয়েছিলেন, কিন্তু তার প্রতিনিধি দিউর শাসনকর্তা মালিক আয়াজ চরম প্রয়োজনের মুহূর্তে পর্তুগিজদের সঙ্গে ষড়যন্ত্র করে মিশরীয়দের রসদ সরবরাহ বন্ধ করে দিল। এই বিশ্বাসঘাতকতার ফলে বিক্ষুব্ধ মীর হুসেন স্বদেশে ফিরে গেলেন, আর পর্তুগিজদের পক্ষে তা এক সুবর্ণ সুযোগ হয়ে দাঁড়াল। গুজরাটের সুলতান কি ভেবে এই কাজ করেছিলেন বলার উপায় নেই। তবে এ জাতীয় ঘটনা ভারতবর্ষের ইতিহাসে নতুন কিছু নয়। বৈদেশিক আক্রমণকারীরা অনেক সময়ই এই পন্থায় তাদের প্রবেশের পথ সুগম করে নিয়েছে। কালিকট অধিকার করতে ব্যর্থ হয়ে আলবুকার্ক এবার গোয়ার দিকে দৃষ্টি ফেরালেন। একটা নির্ভরযোগ্য দুর্গ প্রতিষ্ঠা করা তাদের পক্ষে অবশ্য প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছিল। গোয়া বিজাপুর রাজ্যের অন্তর্গত। আরব সাগরের উপকূলে তার অবস্থান।
বিনা যুদ্ধে গোয়া দখল হয়ে গেল। এখানেও সেই বিশ্বাসঘাতকতার খেলা। গোয়ার তুলারজি নামে এক হিন্দু প্রধান ছিল। তার সাহায্যে আলবুকার্ক গোয়া অধিকার করে বসলেন। এইভাবে গোয়া দখল করবার পর অ্যালবুকার্ক পর্তুগাল রাজ ডোম ম্যানুয়েলের কাছে এ সম্পর্কে যে সংবাদ পাঠিয়েছিলেন তা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি লিখেছিলেন, গোয়ায় যে সমস্ত আরবি ছিল আমরা তাদের সবাইকে হত্যা করেছি। আমাদের হাত থেকে কেউ রেহাই পায়নি। আমরা তাদের মসজিদের মধ্যে আটকে রেখে সেই মসজিদে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। ধর্মোন্মত্ততা মানুষকে কোন বর্বরতার স্তরে টেনে নিয়ে যেতে পারে তার যেন সীমা নেই। বিশেষ করে বৈষয়িক স্বার্থবুদ্ধি যদি তার সঙ্গে সংশ্লিষ্ট থাকে।